আমরা ট্যুর প্ল্যানার ব্লগ এখন এসে পৌঁছে গেছি পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত অঞ্চলে। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, দুদিকে রয়েছে গভীর শালের জঙ্গল, আর এখানে রয়েছে প্রায়শই বন্য হাতির আনাগোনা। এখানে তার দিয়ে ঘেরা রয়েছে, এই তারে কিন্তু ইলেকট্রিক থাকে, হাতি যাতে লোকালিটির মধ্যে ঢুকে না যেতে পারে তার জন্য কিন্তু এই তারের ব্যবস্থা করা। গ্রামের লোক নিজেদের জমিটাকে বাঁচানোর জন্য তাড়িয়ে দিল। আচ্ছা, যাদের দিকে তাড়ালো হ্যাঁ, তাদেরকেও তারা ইনফর্মটা করে দিল। আচ্ছা, দেখ বাবা এরকম হয়েছে, হ্যাঁ, তোদের দিকে যাচ্ছে, এবার আমরা আমাদেরটা বাঁচিয়ে নিয়েছি, এবার তোরা তোরটা বাঁচা। রাস্তার ধারে বিভিন্ন মানুষজনের ভিড় কেন? কারণ হাতি বেরিয়েছে সেই খবর তাদের কাছে রয়েছে এবং হাতি তাড়ানোর জন্য তারা রেডি। পাল নিচে দিয়ে আছে। আগামী দুটো দিন আমরা কাটাতে চলেছি এই জঙ্গলের মাঝে বন আবাসে। কেমন হতে চলেছে সেই অভিজ্ঞতা, তার জন্য দেখতে থাকুন। প্রতিবার বাড়ি থেকে বেরোনোর সময় নতুন জায়গায় যাওয়ার জন্য যেমন উত্তেজনা থাকে, তেমনি বাড়ির প্রিয় মানুষ এবং পোষ্যদের কথা ভেবে মন কেমন করে। আমাদের বয়স কম বলে আমরা দৌড়ঝাঁপ করে বারে বারে বেরিয়ে পড়ি, কিন্তু বাড়ির বয়স্ক মানুষজনেদের মনে ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয় না। তারা ভিডিও দেখেই জায়গাটা চেনেন। তাই প্রতিবার বাড়ি থেকে বেরোনোর সময় মনে মনে বলি, এবারেও যেন একটা সুন্দর গল্প উপহার দিতে পারি, যাতে আপনারাও যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখেন তাদের সকলের মনে একটু আনন্দ দিতে পারি। নতুন গল্পের খোঁজে আমরা উত্তরপাড়া থেকে রওনা দিয়ে সাঁতরাগাছি জাংশনে এসে পৌঁছলাম। ওয়ান 2885 শালিমার ভুজুডি জাংশন আরণ্যক এক্সপ্রেস করে আজকে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি সাঁতরাগাছি স্টেশনে এবং 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, ট্রেন ঢুকছেও, আওয়াজ শোনা যাচ্ছে। সাঁতরাগাছি স্টেশন থেকে শালিমার ভুজুটি জাংশন আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা যাব মেদিনীপুর। ট্রেন প্রায় 10 মিনিট লেটে সাঁতরাগাছি ছেড়ে এগিয়ে চলল। মেদিনীপুরের প্রতি আমার এক গভীর ভালোবাসা রয়েছে। অভিব্রত নিজের জেলা পশ্চিম মেদিনীপুর, ওখানেই ওর জন্ম ও বড় হয়ে ওঠা। তাই ওর মনেও যেমন আলাদা এক অনুভূতি আছে, আবার বিবাহ সূত্রে আমারও যোগাযোগ গড়ে উঠেছে এই জেলার সাথে। তাই এই জেলার পর্যটন নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমরা দুজনেই গর্বিত ও আপ্লুত। তবে কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার দূরত্বে অবস্থিত পশ্চিম মেদিনীপুর যে এতটা সুন্দর তা আমি ভাবতেও পারিনি। অভিব্রত নিজেই হয়তো জানতো না তার জেলা এতটাই সুন্দর। দুদিনের ছুটিতে ঘোরার জন্য এক পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। এত কথা কেন বলছি জানতে ইচ্ছে করছে তো? ভিডিওটা পুরো দেখুন, নিজেই উত্তর পেয়ে যাবেন। চলুন বরং মুড়ি মাখা খেতে খেতে বাকি পথটুকু যাত্রা করা যাক। ট্রেন কিছুটা দেরিতেই খড়গপুর জাংশন এসে পৌঁছলো। এই ট্রেনের পরবর্তী স্টপেজ মেদিনীপুর। তবে তার আগে আমাদের পেরোতে হবে কংসাবতী নদী, আর এই নদীর সাথেই বয়ে চলে পশ্চিম মেদিনীপুরের মানুষদের সুখ দুঃখ। আমরা মেদিনীপুর জাংশনে এসে পৌঁছলাম। ট্রেনও রওনা দিল তার গন্তব্যের দিকে।
আমরা এখন এসে পৌঁছেছি মেদিনীপুর স্টেশনে এবং মেদিনীপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি। যদিও আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, সুতরাং ওই সামনে ওভারব্রিজ দেখা যাচ্ছে সেটাই ভরসা, সেদিক দিয়ে যাব। বাইরে বেরিয়ে দেখি কি পাওয়া যায়। এই যে পিছনেই যে ওভারব্রিজটা, সেটার কথা কেন বললাম না, কারণ এটা 1 নম্বর প্ল্যাটফর্মে নামাবে, একদম বাইরে যেতে দেবে না। তো আমাদের তো যেতে হবে বাইরে, তাই জন্য আমরা সামনের ওভারব্রিজটা ধরবো। আপনাকে সাক্ষাৎ দেখে ভালো লাগছে। ভালো তো? স্টেশনের বাইরে এসেই দেখলাম যে আমাদের জন্য গাড়ি এসে হাজির। গাড়ি অলরেডি চলে এসছে এবং এই গাড়িতে উঠেই আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা আজ যাব পশ্চিম মেদিনীপুরের গোপালপুর বন আবাস, যা ঘন শালের জঙ্গলে অবস্থিত। তাছাড়া জায়গাটা প্রকৃত অফবিট। খুব কম সংখ্যক মানুষই এই জায়গাটার সম্পর্কে অবগত। তাই রিস্ক না নিয়ে বন আবাসের বুকিং ম্যানেজারকে আমরা বলেছিলাম গাড়ি অ্যারেঞ্জ করে দিতে। তবে শহর ছাড়ার আগে আমাদের ব্রেকফাস্ট করে নিতে হবে। তাই চলে এলাম মেদিনীপুর প্রসিদ্ধ কাকা সুইটসে। কাকা সুইটসের কাকার মতোই মিষ্টির দেখাও মিলল না। তবে এখানে যে মিষ্টির থেকে ব্রেকফাস্টের ডিমান্ড বেশি তা বোঝাই যাচ্ছে। আরণ্যক ধরে মেদিনীপুর আসার জন্য বেশ সকাল সকাল আমাদের বাড়ি থেকে বেরোতে হয়েছিল। স্বভাবতই ভালোই খিদে পেয়েছিল, তাই ট্রেন থেকে নেমে মেদিনীপুর স্টেশনে পৌঁছেই আমাদের মনে হচ্ছিল যে একটু ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। তাই আমরা প্রথমেই এসে পৌঁছে গেছি কাকা সুইটসে, আর এখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করব আমরা। ব্রেকফাস্টে আমি নিয়েছি ধোসা, আমার ধোসা বড় ভালো লাগে, আর অভিব্রত নিয়েছে ইডলি। তো দুজনেই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট নিয়েছি এবং ব্রেকফাস্টটা করে পেটটা ভরিয়ে তারপরে অনেক ঘোরাঘুরি বাকি। আমাদের এই ছোট্ট উইকেন্ড ট্রিপের প্রথম ঘোরাঘুরিটা আমরা শুরু করেছি জোড়া ব্রিজ দিয়ে। জোড়া ব্রিজ দেখতেই পাচ্ছেন, এইরকম দুটো ব্রিজ, দুটোর ওপর দিয়েই ট্রেন চলে যায়, আর এই দুটো ব্রিজই তৈরি হয়েছে কংসাবতী নদীর ওপর। আমাদের চারপাশে বাড়ির কাছাকাছি রয়েছে এরকম কত সুন্দর সুন্দর জায়গা, সেগুলোকে দেখার, এক্সপ্লোর করার চোখ থাকা দরকার। আমরা যেমন এখন যে জায়গাটায় রয়েছি এটাকে বলা হয় জোড়া ব্রিজ। বুঝতেই পারছেন এইরকম দুটো ব্রিজ রয়েছে পরপর, তাই জন্য এরকম নাম। আর এই শীতের সময়টায় এইরকম একটা জায়গায় এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগবে কিন্তু। জোড়া ব্রিজ দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন যে জায়গাটা এসে পৌঁছেছি এটা হচ্ছে জমিদার বাঁধ। এখানে আসলে দু চোখ ভরে শুধু গ্রাম্য প্রকৃতিকে উপভোগ করতে হবে। এখানে একটা খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে শীতের সময়। এই যে শীতের মিঠে রোদ গায়ে মেখে এরকম একটা সুন্দর হাওয়া দিচ্ছে, সেটার মধ্যে বসে থাকতে খুব ভালো লাগছে। আর যেটা দেখতে পাচ্ছি ওই যে দূরে ধানের ক্ষেতগুলো, সেখানে ধান পেকেছে, তাই সোনালি হয়ে রয়েছে। গ্রাম বাংলার এই অসাধারণ রূপটা দু চোখ ভরে দেখতে হলে জমিদার বাঁধে সময় কাটিয়ে যেতে পারেন বেশ কিছুক্ষণ। তবে হ্যাঁ, দিনের বেলাতেই এখানে আসতে পারবেন, বিকেল বেলার পর থেকে কিন্তু এখানে আসার নিয়ম নেই। এতক্ষণে হয়তো আপনারা ভাবছেন নিয়ে যাব বলল বন আবাস, কিন্তু এর তো শুধুই নদী, নালা, খাল, বিল দেখাচ্ছে। আরে মশাই,
একটু তো সবুর করুন। শুধু কি আর বনো আবাস দেখলেই হবে? যাওয়ার পথের জায়গাগুলো ঘুরে দেখাবো না? যাই হোক, আপনাদের ইচ্ছাই পূর্ণ হোক। চলুন তবে এবার গোপালপুরের বনো আবাসের দিকে যাওয়া যাক। সকাল থেকে আপনাদের তো বলে যাচ্ছি যে আমরা এবার এসছি বাড়ির কাছের একটা উইকেন্ড ট্রিপে। এবার কোথায় সেটা নিয়ে তো অনেক ধোঁয়াশা ছিল, যত ধোঁয়াশা ছিল সব কেটে যাবে, তার কারণ আমরা অলরেডি এসে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর এটা হলো বাড়ির কাছেই মেদিনীপুরের গোপালপুর বনো আবাস। বনো আবাস যে জায়গাটায়, লোকেশনটা দেখতেই পাচ্ছেন, পুরো চারদিকটা গাছগাছালিতে ভরা এবং খুব সুন্দর করে সাজানো। বেসিক্যালি এটা বায়োডাইভার্সিটি পার্ক একটা। আর এই যে আমরা থাকবো এই রুমটায়, এর নামটাও দেখুন ভারী সুন্দর, পিয়াল গাছের নামে নাম। আর রুমগুলোর ভেতরটায় আসুন দেখাই কিরকম। রুমে ঢোকার আগেই আমি এখানটায় একটুখানি বসে জিরিয়ে নিয়েছি, তারপরে রুমে উঁকি মেরেছিলাম। তো রুমটা বেশ সুন্দর। এটা এসি রুম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম পরিপাটি করে সাজানো যাকে বলে। বেড সাইডে একটা সুন্দর টি টেবিল রয়েছে, সেখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, টি কিট রয়েছে, বেশ ভালো লাগছে এইখানটায় এসে। আর এই দিকেই রয়েছে বাথরুম, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে যেটা শীতকালে দরকার, গিজার, সেটার ব্যবস্থাও রয়েছে, তার ফলে কোনো অসুবিধা হবে না। বাইরে এরকম ছাতার নিচে চেয়ারে বসে আমি তো প্রাকৃতিক শোভা উপভোগ করছিলাম, কিন্তু সেই সময়তে আমার মনের কথা বুঝতে পেরে ওনারা দিয়ে গেছেন ওয়েলকাম ড্রিঙ্ক। তো এই লেবুর শরবতে চুমুক দিতে দিতে এই প্রাকৃতিক শোভাটা উপভোগ করতে আরও বেশি মজা লাগবে। ঘন শালের জঙ্গলের মাঝে বিশাল জায়গা জুড়ে এই গোপালপুর বনো আবাস। এখানে ডাবল বেড ও 6 বেডেড মিলে মোট 4টি কটেজ আছে। সমগ্র জায়গাটা জুড়ে এক অদ্ভুত বন্য মাদকতা। অবিরাম পাখপাখালির বিচরণ, প্রজাপতিদের উড়ে বেড়ানো, যে কোনো প্রকৃতিপ্রেমীদের হৃদয় জয় করে নেবে। গোপালপুর ও তার পার্শ্ববর্তী জঙ্গল জুড়ে রয়েছে হাতিদের আনাগোনা, যাদের মধ্যে বেশ কিছু তো এই জঙ্গলের স্থায়ী বাসিন্দা। শীতের সময় খাবারের খোঁজে তারা প্রায়শই গ্রামে হানা দেয়, তাই বিকেলের মধ্যেই সব ঘোরাঘুরি সেরে নিতে হবে। রাতে এই জঙ্গলের পথে ফেরাটা মোটেও সেফ নয়। কিন্তু এদিকে বেলা গড়িয়ে আসছে, আর ওদিকে অনেকগুলো ঘোরার জায়গা আছে। তাই চিন্তা হচ্ছে বিকেলের মধ্যে সব ঘুরে দেখতে পারবো তো। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম। রুমে এসে প্রথমেই আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন চলে এসেছি ডাইনিং হলে লাঞ্চ করার জন্য। ডাইনিং হলের বাইরেটা দেখুন কি সুন্দর, দেওয়াল জুড়ে এত সুন্দর রং বেরঙের আঁকিবুকি কাটা, আর ভেতরটা কত বড়, কি সুন্দর। বাবা, ডাইনিং হলটা কি বড়, মানে একসাথে অনেকে মিলে খেতে পারবেন এই ডাইনিং হলে বসে। আমার সামনে দুপুরের খাবার এসে হাজির। আর দেখুন কি এলাহি আয়োজন, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে ওনারা পরিবেশন করেছেন। একদম শাক ভাজা থেকে শুরু, আর শেষ পাতে পাঁপড় ভাজা দিয়ে শেষ, আর মাঝখানে অনেক কিছু রয়েছে। শাক ভাজা, মাছের ডিমের বড়া, তার সাথে ছোট মাছ ভাজা, আলু ডিম মাখা, বাঁধাকপি, মানে প্রত্যেকটাই আমার ভীষণ পছন্দের। আর তার সাথে রয়েছে এদিকে পার্শে মাছের ঝাল, এখানে রয়েছে চাটনি, পাঁপড়, এত কিছু খাওয়া দাওয়া। আর সেই পুরোটাই হচ্ছে এইরকম প্রকৃতির মাঝে এত সুন্দর একটা বড় ডাইনিং হলে বসে। তো দুর্দান্ত লাগছে, দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। লাঞ্চ করে আমরা আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। শীতের দিন, দিনের আলো ফুরিয়ে যায় অনেক তাড়াতাড়ি, তাই জন্য আমরা আর অপেক্ষা করিনি, লাঞ্চ সেরেই গোপালপুর বনো আবাস থেকে বেরিয়ে পড়েছি। এবং আমরা এখন যাচ্ছি কঙ্কাবতীর ঘাটের দিকে। যাওয়ার আগে অবশ্য থমকে দাঁড়িয়েছি যে জায়গাটায়, সেটা দেখুন, দুদিকে এরকম সবুজ শালের জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি লাল মাটি ধরে অনেকক্ষণ এগিয়ে যাচ্ছিল। নিজেদের আর থামিয়ে রাখতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। কঙ্কাবতীর ঘাটে যাওয়ার পথে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি, এখানে কিন্তু চারদিকে ঘন জঙ্গল, শালের জঙ্গল। অহনা যেরকম বললো, আর অহনা যেটা বললো সেটা আপনাদের দেখাই। আসুন, এদিকে আসুন।
এই দেখুন এখানে তার দিয়ে ঘেরা রয়েছে, এই তারে কিন্তু ইলেকট্রিক থাকে, হাতি যাতে লোকালিটির মধ্যে ঢুকে না যেতে পারে তার জন্য কিন্তু এই তারের ব্যবস্থা করা। 4টে তার দেওয়া রয়েছে, এরকম কিন্তু জঙ্গলটা পুরোটাই এরকমভাবে ফেন্সিং করা রয়েছে। পড়ন্ত বিকেলে আমরা এখন এসে পৌঁছে গেছি কংসাবতী নদী তীরে কঙ্কাবতী ঘাটে, এবং দেখতেই পাচ্ছেন যতদূর তাকানো যাচ্ছে ধুধু বালির চর। অবশ্য শীতকাল বলে এখন জলের পরিমাণটা কম, এই যে পাশ দিয়ে নদী বয়ে গেছে, বর্ষাকালে এই নদী ফুলে ফেপে ওঠে। আর এই দূরে দেখতে পাওয়া যাচ্ছে দুটো বাঁশের ব্রিজ, এবং এখান দিয়ে অনবরত 2 চাকার গাড়ি পারাপার করছে। শালের জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা যেখানে দাঁড়িয়েছি একটা ছোট্ট গ্রাম, জঙ্গল তার মাঝখানে একটা গ্রাম। এই গ্রামে মাত্র কয়েকটাই পরিবারের বাস, এবং তাদের চাওয়া পাওয়াগুলো কত কম সেটা ভেবেই অবাক লাগে। আর বাড়িগুলো দেখুন কি সুন্দর করে তারা নিজেরা এঁকেছেন, সাজিয়েছেন বাড়িগুলোর দেওয়ালকে, এটা দেখেই থমকে দাঁড়ানো, আটকে যাওয়া। ছাতিম ফুলের গন্ধ, প্রাণ ভরে সেই গন্ধটা নিচ্ছি। আর পুরো গাছটায় কত যে প্রজাপতি উড়ে বেড়াচ্ছে আর খেলে বেড়াচ্ছে বলে বোঝাতে পারবো না, জানি না কতটা ক্যামেরাবন্দি করা যাচ্ছে। প্রত্যেকটা জঙ্গলের একটা নিজস্ব ছন্দ, শব্দ, গন্ধ রয়েছে, যেটা আমরা প্রত্যেকটা জঙ্গলে গিয়ে উপভোগ করি এবং আপনাদের একই কথা বলে থাকি। এই জঙ্গলও তার ব্যতিক্রম নয়, যদিও এটা সেই রকম নাম করা ডেন্স ফরেস্ট নয়, তাও কিন্তু এই শালের জঙ্গলটা বারবার আমাদের মন কাটছে। কি ভালো লাগছে। এখন তো অন্ধকার নেমে আসছে, বেলা ছোট হয়ে এসছে যেহেতু শীতকাল, আর এই সময়তে এই জঙ্গলটায় দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে নেওয়া, এরপরে তো আবার ফিরে যাওয়া আমাদের গোপালপুর বন আবাসের দিকে। এ জঙ্গল দিনে যতটা সুন্দর, রাতে ততটাই ভয়ঙ্কর। সন্ধে নামার সাথে সাথে তাই চিন্তাটাও বাড়ছে। মনে মনে বললাম, কপালে যা আছে দেখা যাবে, আগে বাকি জায়গাগুলো ঘুরে নিই। কিন্তু তখনই কি জানতাম এরপর রাতে জঙ্গল পেরোনোর সময় ঠিক কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা এগিয়ে এসে পৌঁছলাম কর্ণগড় মন্দিরের গেটে। একদম শেষ মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি কর্ণগড় মহামায়া মন্দিরে। এই মন্দিরে প্রচুর স্থানীয় মানুষরা আসেন বিবাহের কারণে, এখানে বিয়ের অনুষ্ঠান হয়। এখন অবশ্য সেরকম কোনো অনুষ্ঠান হচ্ছে না, আর মন্দির খোলার একটা নির্দিষ্ট সময় রয়েছে। এখনও মন্দিরের মূল প্রবেশদ্বার খোলেনি, এই খুলবে বলে আমরাও এখন যাই, মন্দিরটা খুললে ভেতরে প্রবেশ করব।
মন্দির খোলার সাথে সাথেই আমরা ঝটপট দর্শন সেরে নিলাম। এদিকে সন্ধে হয়ে গেছে। মনে চাপা উত্তেজনা নিয়েই জঙ্গলের পথে ফিরতে লাগলাম। সারাদিন ঘোরাঘুরির পর ফেরার পথে ওই সারাদিনের ঘোরাঘুরির যে একটা ক্লান্তি আছে সেটা কাটাতে আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে একটু চায়ে চুমুক দেওয়ার জন্য। আর শুধু চা হলে কি চলে, চায়ের সাথে একটু টাও দরকার। হাতে বিস্কিট রয়েছে, পকোড়া রয়েছে। একটুখানি থমকে দাঁড়ানো, তারপর আবার এগিয়ে চলা, ফিরে চলা আমাদের গোপালপুর বন আবাসের দিকে। দুপাশে বেশ গভীর একটা জঙ্গল, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। এখন অন্ধকারও নেমে এসছে, আর তার সাথে যদি জঙ্গল থেকে হাতি বেরিয়ে আসে সেই নিয়ে একটা উৎকণ্ঠা, একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। কিন্তু জঙ্গলের মাঝে যে গ্রামটা পড়ে সেই গ্রাম পেরোনোর সময় দেখলাম প্রচুর মানুষ জড়ো হয়েছেন রাস্তার ধারে। গ্রাম লাগোয়া মাঠে তখন গ্রামের লোকেরা আগুন জ্বালাচ্ছে। বুঝতে দেরি হলো না যে হাতি নেমেছে। আর অমনি বলতে বলতেই হই হই করে লোকজন দৌড় লাগালো হাতি তাড়ানোর জন্য। এই জাস্ট বলছিলাম না যে যদি হাতি বেরিয়ে আসে সেই নিয়ে একটা উৎকণ্ঠা। আর বলতে বলতেই আমরা দেখতে পেলাম রাস্তার ধারে বিভিন্ন মানুষজনের ভিড়। কেন? কারণ হাতি বেরিয়েছে সেই খবর তাদের কাছে রয়েছে এবং হাতি তাড়ানোর জন্য তারা রেডি। কারণ এখন ধান পাকার সময়, সমস্ত ক্ষেতগুলো ধানের ভরে রয়েছে, তো সেই জন্য তারা নিজেদের ধান জমিকে প্রোটেক্ট করার জন্য সবাই জড়ো হয়েছেন রাস্তার ধারে। তো আমরাও দেখলাম দূর থেকে যে হাতির দল আসছে এবং যথারীতি সমস্ত স্থানীয় মানুষদের মধ্যে একটা প্রচণ্ড রকমের ব্যস্ততা হাতি তাড়ানো নিয়ে। আমরা আর বেশিক্ষণ ওখানে সময় দিইনি, আমরা চলে এসেছি আমাদের গোপালপুর বন আবাসের দিকে। এই গ্রামের লোক নিজেদের জমিটাকে বাঁচানোর জন্য তাড়িয়ে দিল। আচ্ছা, তো যাদের দিকে তাড়ালো হ্যাঁ, তাদেরকেও তারা ইনফর্মটা করে দিল, আচ্ছা, দেখ বাবা এরকম হয়েছে, হ্যাঁ, তোদের দিকে যাচ্ছে, এবার আমরা আমাদেরটা বাঁচিয়ে নিয়েছি, এবার তোরা তোরটা বাঁচা। আচ্ছা, মানে ওদের মধ্যে এরকম একটা ইউনিটি ইনফরমেশনের একটা ইকোসিস্টেম আছে। আচ্ছা, আচ্ছা। কত লোক রাস্তায়। সারাদিন বেশ ভালোই ঘোরাঘুরি হলো। ঘোরাঘুরির পর আমরা এখন ফিরে এসেছি। আর ফিরে এসেছি যখন, তখন তো অন্ধকার নেমে এসছে, যদিও রাত বেশি হয়নি, কিন্তু এসে দেখছি যে চারদিকে আলো জ্বলে উঠেছে। আলো জ্বলে ওঠার পর গোপালপুর বন আবাসকে একেবারে অন্যরকম লাগছে দেখতে। আর চারদিক থেকে ঝিঁঝি পোকার ডাক এবং অন্যান্য পোকামাকড়ের ডাক ভেসে আসছে। সব মিলিয়ে খুব ভালো লাগছে, একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে, মহল তৈরি হয়েছে এখানে। আর এই হলো আমাদের সেই রুম, পিয়াল। তো আমরা এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। রাত বাড়ার সাথে সাথে শেয়ালের ডাক ও আনাগোনা বাড়ল। শীতের সময় আমরা আগুন জ্বালিয়ে চা নিয়ে বসলাম। ওদিকে তখন পাতা পোড়া চিকেনের প্রস্তুতি চলছে। চিকেন ম্যারিনেট করে শালপাতায় মুড়ে আগুনে দিয়ে পোড়ানোর পর রুমে দিয়ে গেল। আমার জন্য চলে এসেছে চিকেন পোড়া। এই যে চিকেন পোড়া, এটা শালপাতায় প্যাক করে পোড়ানো হয়, যার জন্য শালপাতার একটা সুন্দর ফ্লেভার আসছে, আর তার সঙ্গে মশলার একটা দুর্দান্ত সংমিশ্রণ হয়েছে, যার জন্য খেতে কিন্তু দারুণ লাগছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হলো এটা কিন্তু দারুণভাবে সুসিদ্ধ হয়েছে, যার জন্য মুখে কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে পুরো। আপনারা এলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, তবে এটা কিন্তু এক্সট্রা চার্জেবল, তাই এক্সট্রা চার্জ দিয়ে আপনাকে এটা খেতে হবে, যেমন আমি খাচ্ছি এখন। রাতে এখানে তাড়াতাড়ি ডিনার দিয়ে গেল। এতক্ষণ তো রুমে একটুখানি রেস্ট নিয়ে নিলাম, তো এখন ডিনারের ডাক পড়তে দেখি রুমের বাইরেই এরকম সুন্দর টেবিলের নিচে ডিনার এসে হাজির। বাইরে একটা ঠান্ডা ঠান্ডা, হালকা ঠান্ডা ভাব, আর সেই ঠান্ডার আমেজটা নিতে নিতে, সেই মজাটা নিতে নিতে ডিনারে রুটি ভাত যে কোনোটার অপশন রয়েছে। সাথে রয়েছে ডাল, চিকেন কারি, স্যালাড,
তো চিকেনটা অবশ্যই আমার জন্য নয়, বুঝতেই পারছেন আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। আর ওটা অভিব্রতর, আমার জন্য ডিমের ব্যবস্থা রয়েছে। জঙ্গলের মধ্যে একটা রাতের পর আজ সকাল সকাল আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আজ অনেক জায়গা ঘুরে দেখার আছে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। তো এই সমস্ত দিয়ে বেশ ভালো করে ব্রেকফাস্ট করে, কারণ পেটটা ভরা না থাকলে তো ঘোরাঘুরিটা ভালোভাবে জমে না, করে আমরা বেরিয়ে পড়বো। আজকে অনেকগুলো জায়গা ঘুরে দেখার আছে, সেই সমস্ত প্ল্যান রয়েছে। জানি না কতটা কভার করতে পারবো, কিন্তু তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যেতে চাইছি। অনেকগুলো জায়গা ঘুরে দেখতে হবে। আর গোপালপুর বনু আবাসে আমাদের ওই একটা রাত্রি থাকার ছিল, টাইম ছিল না হাতে। যদিও এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যদি আরেকটা দিন থাকা যায়। যাই হোক, এখন ব্রেকফাস্টে সেরে নিয়ে বেরিয়ে পড়ি। দেখা যাক আশেপাশে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখা যায়। জঙ্গলের পথ ধরে আমরা প্রথমেই এসে পৌঁছলাম গোপগড় ইকো পার্কে। এখানে একটি ভগ্নপ্রায় হেরিটেজ বিল্ডিং আছে। অনেকে দাবি করেন এটি মহাভারতের ভরত রাজার দুর্গ ছিল, তবে তার সত্যতা নিয়ে সংশয় আছে। পার্কটা এমনিই ভীষণ সুন্দর, সাজানো গোছানো, অনেকটা জায়গা জুড়ে। বেশ অনেকটা সময় হাতে নিয়ে আসলে আপনারা ধীরে ধীরে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। কিছু ফুড স্টলও রয়েছে, পিকনিক করা যায় এই জায়গায়। কিন্তু মেন যেটা প্রথম এসে ঘুরে দেখবেন সেটা গোপগড় হেরিটেজ বিল্ডিং। মেদিনীপুরের সাথে জড়িয়ে রয়েছে স্বাধীনতার ইতিহাস। এই শহরের স্কুল কলেজের সাথে জড়িয়ে রয়েছে ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগো, অনাথ বন্ধু পাঁজার মতো বিপ্লবীদের নাম। ইতিহাসের খোঁজে আমরা চলে এলাম মেদিনীপুরের সেন্ট জন চার্চের সামনে। মেদিনীপুরের শেখপুরাতে 1851 খ্রিস্টাব্দে এই চার্চ স্থাপিত হয়। স্বাধীনতার পূর্বে বিপ্লবীদের হাতে নিহত ব্রিটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সমাধি রয়েছে এই চার্চের সামনে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল রবার্ট ডগলাস, বার্নার্ড জে বুর্জ এবং জেমস প্যাডি। আচ্ছা, আপনাদের কি ছোটবেলায় পড়া কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি এই কবিতাটার কথা মনে আছে? আমি যখনই কোনো গ্রামের হাটে যাব ভাবি, তখনই চোখের সামনে ছোটবেলার কবিতাটার চিত্র ভেসে ওঠে। তেমনই এক গ্রাম্য হাটের খোঁজে আমরা এগিয়ে চললাম পাঁচঘুড়ির দিকে। 80 টাকা করে জল আনার জন্য, না? জল ঠান্ডা থাকবে। আপনাদের বাড়ি কি এখানেই কাছাকাছি? আমাদের বাড়ির লালগড় থেকে লালগড়? ওরে বাবা, অনেকটা রাস্তা তো। ও, কিসে নিয়ে আসেন এই জিনিসগুলো? ছোট টেম্পোতে করে। আর ওইগুলো কি গো? উনুন? আরে বাস। এখানে জ্বালানি ঢোকানো হয় এই জায়গায়, জ্বালানি ঢুকিয়ে এখান দিয়ে হাঁড়ি বসে। আচ্ছা। মন্দির নগরী বললে আমাদের প্রথম যে নামটা মাথায় আসে তা হলো বিষ্ণুপুর। কিন্তু আপনারা কি জানেন পশ্চিম মেদিনীপুরেও এক মন্দির নগরী আছে, যেখানে কংসাবতী নদীর ধারে আছে টেরাকোটার কাজ বিশিষ্ট প্রায় 34টা মন্দির। পাঁচঘুড়ি থেকে এবার আমরা এগিয়ে চললাম মন্দিরের গ্রাম পাথরার দিকে। 1816 খ্রিস্টাব্দে স্থানীয় রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় নামক এক ব্যক্তি এই মন্দিরগুলো নির্মাণ করেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখানে এএসআই এর কর্মী ভিডিওগ্রাফি করতে দিলেন না। বললেন
এখানে নাকি ফটো তোলা যাবে, কিন্তু ভিডিওগ্রাফি করা নিষেধ। যাই হোক, এখানে মন্দির প্রাঙ্গণে 3টি পূর্বমুখী পঞ্চরত্ন শিবের মন্দির আছে। প্রতিটি মন্দিরে আছে টেরাকোটা নির্মিত দ্বারপাল। এই মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে কংসাবতী নদীর তীরে আরও বেশ কিছু মন্দির আছে। আমরা সেখানে এসে পৌঁছলাম। পাত্রা পশ্চিম মেদিনীপুরের মন্দিরময় শহর, যা মেদিনীপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। নবাব আলীবর্দী খাঁর আমলে বিদ্যানন্দ ঘোষালের তত্ত্বাবধানে এখানে প্রচুর মন্দির গড়ে উঠেছিল, যার মধ্যে 34টি এখনও ভালো মতন অবস্থায় রয়েছে এবং এগুলো সবই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এখানে যে মন্দিরগুলো রয়েছে এগুলো প্রায় 200 বছরেরও বেশি পুরনো। এগুলোতে টেরাকোটার কাজ এখনও দেখতে পাওয়া যায়। পাত্রা থেকে রওনা দিয়ে আমরা এগিয়ে চললাম মেদিনীপুর শহর লাগোয়া গান্ধীঘাটের দিকে। গান্ধীঘাট মূলত প্রতিমা বিসর্জনের ঘাট। কংসাবতী নদীর ওপর এই ঘাট অবস্থিত। সন্ধ্যায় এখানে লাইটিং সহযোগে ফোয়ারা চালানো হয়। মনোরঞ্জনের জন্য এই ব্যবস্থা। দুপুর হয়ে গেছে, কিন্তু এখনো লাঞ্চ হয়নি। তাছাড়া আরও একটা সুন্দর জায়গা দেখা বাকি। তাই আমরা NH-14 ধরে এগিয়ে চললাম। পথে পড়ল সুন্দর শালবন ধাবা। NH-14 লাগোয়া সুন্দর সাজানো গোছানো ছোট্ট ধাবা। এখানে আমরা ফিশ থালি অর্ডার দিলাম। দাম পড়ল 120 টাকা। লাঞ্চ সেরে আমরা আবার NH-14 ধরে এগিয়ে চললাম। আমরা এখন যাচ্ছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে। ক্যানিয়ন মানে গিরিখাত বোঝায়। পশ্চিম মেদিনীপুরের গনগনিতে শিলাবতী নদীর ধারে রয়েছে লাল মাটির উচ্চভূমি, যা বর্ষায় শিলাবতী নদীর জলের স্রোতে ক্ষয়কার্যের ফলে এক অদ্ভুত ভৌগোলিক রূপ নিয়েছে। সামনে থেকে দেখলে মনে হয় যেন গিরিখাত তৈরি হয়েছে। আমরা এখন এসে পৌঁছে গেছি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, মানে বুঝতেই পারছেন গনগনিতে। গনগনি তো ট্যুরিস্টদের মধ্যে বেশ ফেমাস। আমরা শুরু করেছিলাম গোপালপুর বন আবাস থেকে এবং দিনের শেষ মুহূর্তে একদম এসে পৌঁছে গেছি গনগনিতে। আমাদের জন্য এই ট্রিপটা একটু হেক্টিক হলো। আপনারা অবশ্যই গোপালপুর বন আবাস থেকে এই গনগনি ট্রিপটা করতে পারেন, কিন্তু তার জন্য আরও একটা রাত্রি থাকতে হবে। মানে 2 নাইট 3 ডেজের যদি প্ল্যান হয় তাহলে আরামসে ঘুরে দেখা যাবে গনগনি। আর তার আগে আমরা যেরকম ঘুরে দেখেছিলাম পাত্রা, সেই পাত্রা। এখানে একটা পার্কও আছে, যার এন্ট্রি ফি 10 টাকা। এবার আমরা এগিয়ে চললাম গড়বেতা স্টেশনের দিকে। সেখান থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথ ধরলাম। আজ আসি। আগামী পর্বে দেখা হবে আবার এক নতুন জায়গা থেকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে অনেক অনেক শেয়ার করুন। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।